সঞ্জয় অফিস থেকে ফেরার পর আমি ওকে আপনার সব কথা বললাম। মালিনীর মারা যাওয়ার কথাটা আপনার অস্বাভাবিক লেগেছে, তারপর ম্যাট্রিমোনিয়াল সাইটে ওই লোকটা যাকে মালিনী বিয়ে করেছিল। হ্যাঁ, ওর কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। এই দিন দশেক আগে মালিনী সুইসাইড অ্যাটেম্প করার ঠিক আগে আগে ও একদিন আমার অফিসে এসেছিল। আপনার অফিসে মালিনী কেন গেছিল? এমনিতে অনুর বন্ধু বলে ওর সাথে আমার আগেই পরিচয় ছিল। আমি ওকে মজা করে শালি বলতাম। এর আগেও এক দুবার আমার অফিসে এসেছিল, কিন্তু এইবারের কারণটা না খুব অদ্ভুত ছিল। কয়েকটা বিল্ডিং এবং একটা কনস্ট্রাকশন কোম্পানি সম্বন্ধে বারবার জিজ্ঞাসা করছিল। আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি, তাজমহল কনস্ট্রাকশন। আমাদের কোম্পানি মেইনলি হাউজিং কমপ্লেক্স বানায়। হ্যাঁ, আপনাদের কোম্পানির নাম আমি কাগজে দেখেছি। আচ্ছা, মালিনী কাদের সম্পর্কে খোঁজ নিচ্ছিল? হঠাৎ একদিন মালিনী আমার অফিসে এসে কি সব জিজ্ঞাসা করছিল। তুমি হঠাৎ এইসব ব্যাপারে এত ইন্টারেস্ট দেখাচ্ছ কেন বলো তো? যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন না প্লিজ। নিউ সিটিতে 16th ফ্লোর বিল্ডিংয়ের যে প্রজেক্টটা, সেটা কারা করছে জানেন? কেন, ফ্ল্যাট চাই নাকি? ব্যাপারটা কি বলো তো? বলুন না। ওটা বর্ষা গ্রুপ অফ বিল্ডার্সের প্রজেক্ট না? তারা আবার কারা? কেন, ওই প্রজেক্টটা ওরা বানাচ্ছে না? ওটা আমার কোম্পানির কাজ, ওখানে রেগুলার গিয়ে আমি ডিউটি দিচ্ছি। কি বলছেন আপনি? আর কি করছেন? প্লিজ আর কি করবেন না, বলুন না। ওটা পোশাকের কাজ না? কি পোশাক? না না, আমি কোনো ইয়ার্কি করছি না, সিরিয়াসলি বলছি। ওটা আমাদেরই প্রজেক্ট। বলছি সঞ্জয় দা, ওই নামে কি আর কোনো প্রজেক্ট আছে? সেটা কি করে হয়? কেন, গীতাঞ্জলি নামে একটা বিল্ডিং নাকি? আর অনেক বিল্ডিং তো আছে। কিন্তু 16 ফ্লোর নামে আর কোনো প্রজেক্ট নেই। কিন্তু আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? কারণ আমি জানি। আচ্ছা, একটা কথা আমাকে বলতে পারবেন যে প্ল্যান্ট গ্রিন প্রজেক্ট বা ব্লু পিঙ্ক প্রজেক্ট, এগুলো কি বসাকদের নয়? কি ব্যাপার বলো তো? এই বসাকরা কারা? তুমি কি এদের কাছ থেকে কোনো ফ্ল্যাট কিনেছো নাকি? এদের আপনি চেনেন? না না, ওই নামে কোনো বিল্ডার কলকাতায় আছে বলে আমি জানি না। আর থাকলেও ছোটখাটো কাজকর্ম করে। না না, এরা বড় বিল্ডার, 60-70 কোটি টাকা প্রজেক্ট করে। না মালিনী, সেরকম হলে আমি তাদের নাম শুনতাম। শোনো, তুমি যদি এদের কাছ থেকে চিটেড হয়ে থাকো তাহলে কিন্তু আমায় বলতে পারো। না না, আমি চিটেড হব কেন? আমি চিটেড হইনি। ওই আমাকে একজন জিজ্ঞাসা করছিল। এনিওয়ে, থ্যাংক ইউ। আমি আসি। অনুকে না প্লিজ বলবেন না যে আমি এগুলো জিজ্ঞেস করেছিলাম। না না, আমি কিছু বলবো না, কিন্তু তোমায় নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। না না, ইটস ওকে, আই এম ফাইন। আসছি, হ্যাঁ। তা আপনি ওনাকে অতনু বসাক সম্বন্ধে কিছু বলেননি? না না, ও তো মানা করেছিল, তাই বলিনি। আজ যখন কথাটা উঠলো ওকে সবটাই বললাম। তারপর ওর কথা শুনে আমার সব গুলিয়ে যাচ্ছিল। মনে হলো আপনাকে সব কথাগুলো বলা দরকার। ভালো করেছেন আমাকে জানিয়ে। আচ্ছা, তাহলে আজকে আমরা আসি। আসলে মাকে বলেছি ওকে ডিনারে নিয়ে যাচ্ছি, তো তাই ডিনার না করে গেলে আমাদের বাড়িতেও খাওয়া হবে না। ও আই এম সো সরি। অনেক ধন্যবাদ, আপনারা এবার আসুন ডেফিনেটলি। এত দূর এসে আমাদের ইনফরমেশনটা দিয়ে গেলেন, তার জন্য রিয়েলি থ্যাংক ইউ। অভয়াদি, মালিনী আমার খুব কাছের বন্ধু, তাই কেউ যদি ওর সাথে খারাপ ব্যবহার করেই থাকে সে যেন শাস্তি পায়। আমি শুধু এইটুকুই চাই। তার শাস্তি হবে অনুরাধা, আমি কথা দিলাম। তাহলে আমরা আসি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। চলো। উনি যা বলে গেলেন সব সত্যি। আমরাই আমাদের মেয়ের মনটা বুঝতে পারি। উনি বাইরের লোক হয়ে যা বুঝতে পারলেন, আমরা তো কোনোদিন বোঝার চেষ্টাই করিনি। সর্বনাশের দিকে ঠেলে দিলাম মেয়েটাকে। বিয়ে বিয়ে করে কম জোরাজুরি তো করিনি। কি হতো বিয়ে না হলে? একটা চাকরি তো করতো, থাকতো আমাদের কাছে চিরকাল। আমরা ঠেলে দিলাম ওকে মৃত্যুর দিকে। চুপ করো, চুপ করো অপনা, চুপ করো। আমাদের আমাদের আর
কি বা করার ছিল বলো তো? যা করার আমাদেরই করার ছিল। কি হতো যদি শালুর বিয়েটা আগে হয়ে যেত? কোনো ক্ষতি তো ছিল না। না, আমরা তো করিনি, ঠেলে দিয়েছি ওকে মৃত্যুর দিকে। অপলা, অপলা প্লিজ, প্লিজ তুমি এরকম করো না, তোমার শরীরটা খারাপ করবে। প্লিজ বোঝার চেষ্টা করো। ওর মৃত্যুর জন্য কেউ না, আমরা দায়ী। হ্যাঁ, আমরাই দায়ী। কি হলো মিষ্টিদি বাড়িতে, কিছু জানতে পারলে? অতনু বসাক অনিকেত বর্ধন সেজে ওদের বাড়িতে ঢুকে মালিনীর ঘরে ঢুকে মালিনীকে খুন করে এসছে। আর এমন একটা পয়জন ইউজ করেছে যেটা খুব ধীরে ধীরে শরীরে এফেক্ট করে, আর যার পিগমেন্ট পর্যন্ত ব্লাড স্যাম্পলে পাওয়া যায় না। যাতে মৃত্যুটা খুব স্বাভাবিক হার্ট ফেলিয়ার থেকে মনে হয়। আর এত কিছু পরেও মালিনীর বাড়ির লোকে কোনো রকম কোনো সন্দেহ হয়নি তাদের। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে সঞ্জয়বাবুর সঙ্গে কথা বলে, মালিনী বোধহয় শেষের দিকে অতনুকে সন্দেহ করতে শুরু করেছিল। সেই জন্যই সঞ্জয় বাবুর কাছে গেছিল। আর ওর বাবার কাছ থেকে টাকাটা চুরি করার পরেই ও সন্দেহটা করতে শুরু করে। 16 ফ্লোর বিল্ডিং এর নাম করে ও মালিনীর কাছ থেকে টাকাটা হাতিয়েছিল। হ্যাঁ বুড়ি, কালকে একবার মালিনীর ব্যাংকে যেতে হবে। ওই 50 লাখ টাকা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে সেটা যদি জানা যায় তাহলে ছবিটা একটু পরিষ্কার হবে। ওই অতনুর একটা টিকিটও পাওয়া যাবে। অতনু যদি ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে থাকে তাহলে তো ওকে ট্রেস করা যাবে। অপালা, এইবার একটু শুয়ে পড়ো। টানা 2 দিন হয়ে গেল, 2 চোখের পাতা এক করতে পারোনি। যতদিন বেঁচে থাকবো মেয়েটার কাছে অপরাধী হয়ে থাকবো গো। ঠিকই বলেছ। আমরা আমাদের একটা মেয়েকে হারিয়েছি আমাদের নিজেদেরই দোষে, কিন্তু আমাদের ছোট মেয়ে শালিনীকে কিন্তু আমরা বিয়ে নিয়ে কোনো জোর করব না। ওর যা খুশি যা ইচ্ছে তাই করুক। ওর নিজের জীবনটাকে ও নিজের মতো করে গড়ে তুলুক। বুঝেছ অপলা? এই 2 মাস আগে নিজের বিয়ের জড়োর সেটটা পালিশ করে আনলাম। ভাবলাম হঠাৎ যদি বিয়ে ঠিক হয় তাহলে ওকে ওইটা দিয়ে আশীর্বাদ করবো। ওইটা দিয়ে আশীর্বাদ করবো। থাক না অপালা, থাক না। ও সমস্ত এখন খোলো না। ও সমস্ত খুললেই তো মনটা আবার ভারী হয়ে যাবে। একটিবার দেখতে দাও না গো, মেয়েটার জন্য বড় সাত করে পালিশ করেছিলাম। একবার দেখি।
জয়কার